প্রিয় বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল লাইফ টেলসে। আমি আপনাদের সাথে নাহিদ রানা। আমাদের আজকের গল্পের শিরোনাম মাটির ছেলে আকাশ ছুঁয়েছে, পরিশ্রমের অমর জয়গান। এখন গল্পটি শুরু করা যাক। রাজস্থানের হরিপুর নামক এক ছোট গ্রামে যখন ভোরের প্রথম আলো পাহাড়ের ঢালে ধান ক্ষেতের ওপর পড়ত, তখন সেই আলোয় সবার আগে একটি আকৃতি চোখে পড়ত। সে ছিল সঞ্জয় পাণ্ডে, যে নিজের পুরনো সাইকেলে চেপে গ্রামের একমাত্র সরকারি স্কুলের দিকে রওনা দিত। তার কাঁধে থাকত একটি ছেঁড়া ব্যাগ, আর চোখে থাকত এমন এক চমক যা দারিদ্র্যের কালো ছায়া দিয়েও নেভানো যেত না। সঞ্জয় পাণ্ডের বাবার নাম ছিল মহেন্দ্র কাণ্ডে। হরিপুর গ্রামে তাদের কাছে মাত্র ৩ বিঘা জমি ছিল। বৃষ্টি হলে ফসল হতো, আর যদি বৃষ্টি না হতো তবে সব ভগবানের ভরসায় থাকত। কিন্তু মহেন্দ্র কখনো ভাগ্যকে দোষ দেননি। তিনি ভোর ৪টে উঠতেন, খেতে যেতেন, সন্ধ্যায় ফিরতেন এবং রাতে বাচ্চাদের সাথে বসে তাদের পড়াশোনায় যেটুকু সাহায্য করা সম্ভব হতো তা করতেন। তিনি নিজে খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু তিনি জানতেন যে পড়াশোনাই হল সেই দরজা যা তার সন্তানদের পৃথিবী বদলে দিতে পারে। সঞ্জয়ের মায়ের নাম ছিল সাবিত্রী। সাবিত্রী ছিলেন সেই নারী যিনি নিজের পুরো জীবন পরিবারের উন্নতির জন্য বিলিয়ে দিয়েছিলেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘরের কাজ, তারপর খেতে মহেন্দ্রের কাজে হাত বাড়ানো। পরিশ্রমে তার হাতের রেখাগুলো গভীর হয়ে গিয়েছিল। কিন্তু সেই হাত দিয়ে যখন তিনি সঞ্জয়ের মাথায় হাত বুলিয়ে দিতেন, তখন সে সারা পৃথিবীর কোমলতা অনুভব করতে পারত। বাড়িতে আরও একজন সদস্য ছিল, সঞ্জয়ের ছোট বোন পল্লবী। পল্লবী ১০ম শ্রেণীতে পড়ত। সেও সঞ্জয়ের মতোই মেধাবী ছিল। দুই ভাইবোনের মধ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা চলত যে কে বেশি পরিশ্রম করতে পারে এবং কে সবার আগে ঘরের দারিদ্র্য দূর করবে। কিন্তু এই প্রতিযোগিতা শত্রুতার ছিল না, এটি ছিল ভালোবাসার এবং কিছু একটা করে এগিয়ে যাওয়ার লড়াই। সঞ্জয়ের স্কুলের রেকর্ড দেখে যে কেউ অবাক হয়ে যেত। প্রতি বছর পরীক্ষায় প্রথম হওয়া আর বারবার শিক্ষকদের প্রশংসার পাত্র হওয়া তার অভ্যেসে পরিণত হয়েছিল। যখন সে ১০ম শ্রেণীর পরীক্ষায় রাজ্য স্তরে ২য় স্থান অধিকার করল, তখন গ্রামে যেন এক উৎসব শুরু হয়ে গেল। মহেন্দ্র সেদিন গ্রামের চাতালে বসে থাকা সমস্ত বয়স্কদের মিষ্টি খাইয়েছিলেন। তার চোখে যে জল ছিল তা ছিল আনন্দের। তবে সেখানে আরও একটি রং ছিল, সেটি হল আশার রং, যে তার ছেলে হয়তো জীবনে খুব ভালো কিছু করবে। দ্বাদশ শ্রেণীতে সঞ্জয় যখন ৯২% বেশি নম্বর পেল, তখন মহেন্দ্র একদিন রাতে খাবার খাওয়ার পর সঞ্জয়কে নিজের কাছে ডাকলেন। সঞ্জয় বাবা, তোমার সাথে একটা কথা আছে। সঞ্জয় দেখল যে তার বাবার চোখে এমন কিছু আছে যা সে আগে কখনো দেখেনি। এক ধরনের স্পন্দন, এক ধরনের সাহস। বাবা বলুন, কি ব্যাপার? বাবা, তুমি যেমন পরিশ্রম করছো তা দেখে আমার মনে হয় তুমি অনেক দূর যাবে। আমি চাই তুমি দিল্লি যাও এবং সেখানে ইউপিএসসির প্রস্তুতি নিয়ে আইএএস হও। নিজের জেলা আর গ্রামের নাম উজ্জ্বল করো। সঞ্জয় কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে এই স্বপ্ন আগে থেকেই ছিল, কিন্তু সে কখনো মুখে বলেনি, কারণ সে জানত দিল্লিতে পড়াশোনা করা কতটা ব্যয়বহুল। কোচিং ফি, ঘর ভাড়া, খাওয়া দাওয়া এইসব আসবে কোথা থেকে? যেন মহেন্দ্র তার মনের কথা পড়ে ফেললেন। টাকার চিন্তা করো না, আমরা কোনো না কোনো ব্যবস্থা করে ফেলব। শুধু বলো, তুমি কি যাবে? সঞ্জয়ের চোখ ভিজে এলো। সে মাথা নিচু করল এবং তারপর মাথা তুলে বাবার চোখের দিকে তাকাল। বাবা, আমি যাব এবং কথা দিচ্ছি যে খালি হাতে ফিরব না। সেই রাতে সঞ্জয়ের ঘুম এলো না। সে ছাদে শুয়ে তারা দেখতে থাকল। প্রতিটি তারা তার কাছে একটি স্বপ্নের মতো মনে হল। দূরে, কিন্তু অসম্ভব নয়। সঞ্জয়ের গ্র্যাজুয়েশনও ভালো নম্বর নিয়ে শেষ হল। পরের কয়েকদিনে যা ঘটল তা সঞ্জয় দেখেনি, কিন্তু পল্লবী ঠিকই দেখেছিল। সাবিত্রী একদিন সকালে চুপচাপ শহরে গিয়েছিলেন। নিজের পুরনো রূপোর মালা জোড়া, যা তার বিয়ের সময় তার মা দিয়েছিলেন, তিনি নিয়ে গিয়েছিলেন। শ্যাকরার দোকানে গিয়ে তিনি সেগুলো বিক্রি করে দিলেন। পল্লবী যখন জানতে পারল, তখন সে মাকে জিজ্ঞেস করল। সাবিত্রী শুধু হাসলেন। মা, এই মালাগুলো আমার গলাকে সুন্দর করত, কিন্তু সঞ্জয়ের পড়াশোনা এই পুরো পরিবারকে সুন্দর করে তুলবে, যাকে আমি নিজের জীবন দিয়েছি। এটা কোনো লোকসানের সওদা নয়। পল্লবী সেদিন মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। দিল্লি যাওয়ার আগের দিন মহেন্দ্র সকালে তাড়াতাড়ি উঠে খেতে গেলেন। মাটি হাতে নিলেন এবং কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর ফিরে এসে সঞ্জয়কে ডাকলেন। তিনি একটি কাপড়ে বাঁধা কিছু সঞ্জয়ের হাতে রাখলেন। সঞ্জয় খুলে দেখল ভেতরে কিছু নোট আছে। বাবা, এগুলো কেন?
বাঁচিয়ে রেখেছিলাম বাবা, কোনো বিপদের জন্য। কিন্তু তোর পড়াশোনার চেয়ে বড় কোনো বিপদ আমাদের ঘরে আসবে না, এটা রেখে দে। সঞ্জয়ের গলা দিয়ে কোনো কথা বেরোল না। সে বাবার পা ছুঁয়ে প্রণাম করল। মহেন্দ্র তাকে তুলে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে তাদের মধ্যে যে কথা হলো তা শব্দের অতীত ছিল। সেই কথা হলো চোখের ভাষায়, নিঃশ্বাসের ভাষায় এবং সেই মাটির গন্ধে যা মহেন্দ্রের পোশাকে মিশেছিল। বাস স্ট্যান্ডে সঞ্জয় যখন বাসে বসল, তখন সে জানালা দিয়ে দেখল মহেন্দ্র হাত নাড়ছেন। সাবিত্রীর আঁচল চোখের উপর ছিল। পল্লবী জোরে চিৎকার করে বলল, দাদা, টপ করে আসবে। সঞ্জয় জানালা দিয়ে হাত বের করে নাড়ল। বাস চলতে শুরু করল। দিল্লি পৌঁছনো নিজের মধ্যেই এক বড় ধাক্কা ছিল। সঞ্জয় গ্রামে বসে দিল্লির যে কল্পনা করেছিল আর দিল্লির বাস্তবতা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। এত বড় বড় অট্টালিকা, এত দ্রুতগতি, এত মানুষ, এত শোরগোল। প্রথম দিন সে শুধু হেঁটে বেড়ালো আর অবাক হতে থাকল। সে করোলবাগে একটি ছোট ঘর ভাড়া নিল। ঘরটি এত ছোট ছিল যে সেখানে একটি তক্তপোষার একটি টেবিল রাখার পর দাঁড়ানোর জায়গা মেলাই দায় ছিল। কিন্তু সঞ্জয় এসবে পাত্তা দিল না। সে ঘরের দেওয়ালে একটি কাগজ সাঁটালো, যাতে লেখা ছিল, বাবার চোখে যে স্বপ্ন আছে তা আমাকে যে কোনো মূল্যে পূরণ করতে হবে। সেই কাগজটি তার সবথেকে বড় শক্তিতে পরিণত হল। কোচিংয়ের প্রথম দিন সঞ্জয়ের কাছে অদ্ভুত ছিল। ক্লাসে অনেক ছাত্র ছিল যারা বিভিন্ন শহর থেকে এসেছিল। কেউ দিল্লির, কেউ জয়পুরের, কেউ লখনউয়ের। তাদের পোশাক আশাক ভালো ছিল, কথা বলার ধরন আলাদা ছিল। সঞ্জয়ের কাছে ছিল একটি পুরনো নোটবুক আর একটি সস্তা কলম। সে কারো সাথে বেশি কথা বলতো না, শুধু শুনত আর কিছু না কিছু লিখে রাখত। কিন্তু যখন প্রথমবার শিক্ষক ক্লাসে একটি প্রশ্ন করলেন, তখন উত্তর দেওয়ার জন্য সবার আগে সঞ্জয়ের হাতই উঠেছিল, এবং তার উত্তর একেবারে সঠিক ছিল। সেই দিন থেকে কোচিংয়ে সবাই জেনে গেল যে এই ছেলেটি আলাদা। বিকাশ তার প্রথম বন্ধু হল। বিকাশ হরিয়ানা থেকে এসেছিল। তার স্বভাব ছিল খুব হাসি খুশি। সে সঞ্জয়ের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, এবং সঞ্জয়ও তা গ্রহণ করল। কিন্তু সেই দিনটি সঞ্জয়ের কাছে শুধু বন্ধুত্বের দিন ছিল না। সেদিন কোচিংয়ে কারো জন্মদিনও ছিল। ক্লাসের এক কোণে কিছু ছেলেমেয়ে জড়ো হয়েছিল। হাসি ঠাট্টা আর খুশির পরিবেশ তৈরি হয়েছিল। কেউ একজন ছোট একটা কেকও আনিয়েছিল। সঞ্জয় নিজের নোটবুকে কিছু লিখছিল, তখনই একটি আওয়াজ তাকে থামিয়ে দিল। এই নাও সুইট। সঞ্জয় ওপরের দিকে তাকালো। সামনে একটি মেয়ে দাঁড়িয়েছিল। তার হাতে সুইটের একটি টুকরো ছিল। সে সেটি সঞ্জয়ের দিকে বাড়িয়ে দিয়েছিল। তার চোখ দুটো ছিল হালকা কালো রঙের, এবং তাতে এক অদ্ভুত গভীরতা ছিল। মুখে এক শান্ত হাসি লেগেছিল। সঞ্জয়ের হাত নিজে থেকেই এগিয়ে গেল এবং সে সুইটটি নিল। কিন্তু তার চোখ সেই মেয়েটির ওপর থেকে সরছিল না। মেয়েটি ছিল কাবেরী। তখন সঞ্জয় জানত না, কিন্তু সেই একটি মুহূর্তে যেন কিছু একটা বদলে গিয়েছিল। তার মনে হলো যেন কেউ তার বুকের ভেতরে আলতো করে কিছু ছুঁয়ে দিয়েছে। এমন এক অস্থিরতা যা অদ্ভুত নয়, বরং খুব চেনা মনে হচ্ছিল। যেন তা সবসময় ওখানেই ছিল, এবং আজ কেউ তা অনুভব করিয়ে দিল। কাবেরী এক মুহূর্ত থেমে দেখল যে সঞ্জয় এখনও তার দিকেই তাকিয়ে আছে। তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। শুভ জন্মদিন আমাকে, সে একটু হেসে বলল। তখন সঞ্জয় হুঁশে ফিরল। তার মুখ লাল হয়ে গেল। হ্যাঁ, মানে, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কাবেরী হাসল এবং নিজের বন্ধুদের দিকে ঘুরে গেল। সঞ্জয় ওখানেই বসে থাকল। সুইট হাতে ছিল, কিন্তু সে তা খেতে ভুলে গিয়েছিল। পরে বিকাশ জিজ্ঞেস করল, কিরে ভাই, কি হলো? সঞ্জয় জিজ্ঞেস করল, ও কে? বিকাশ তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, ও হলো কাবেরী। এখানকার সবথেকে বড়লোক মেয়ে ওই। বড়লোক মানে কেমন? কারণ ওর বাবা স্বরাষ্ট্র সচিব। পুরো কোচিং ওকে চেনে। ওনার ক্ষমতা এত যে আকাশ থেকে তারা চাইলে তাও এনে দিতে পারেন। আর কাবেরী নিজে ইউপিএসসির পাগল নয়, শুধু বংশের পরম্পরা রক্ষা করতে এসেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওদের বাড়ির লোক আইএএস আইপিএস হয়ে আসছে। সঞ্জয় এক মুহূর্তের জন্য দূর থেকে কাবেরীকে দেখল। তারপর নিজের নোটবুক খুলে নিল। সে নিজেকে বলল, কোথায় তুই আর কোথায় ও? এটা শুধু একটা স্বপ্ন। কিন্তু মনের কথা মন নিজেই ঠিক করে। সে কারও কথায় কান দেয় না। আর সেদিন মন যে সিদ্ধান্ত নিয়েছিল, তা তো ছিল কেবল শুরু। দিল্লিতে দিনগুলো খুব দ্রুত কেটে যায়। যারা এখানে স্বপ্ন নিয়ে আসে, তাদের কাছে সময় এক অদ্ভুত জিনিস। কখনো মনে হয় খুব দ্রুত দৌড়াচ্ছে, আবার কখনো মনে হয় থমকে গেছে। সঞ্জয়ের জন্য দিল্লির শুরুর মাসগুলো ছিল এক কঠিন পরীক্ষা, যা আসল পরীক্ষার আগেই এসেছিল। প্রতিদিন সে ভোর ৫টায় উঠত, এক গ্লাস জল খেত, মুখ ধুয়ে সোজাসুজি টেবিলের সামনে বসে পড়ত। তার নোটবুকের পাতাগুলো দ্রুত ভরে উঠত।
ইতিহাস, ভূগোল, রাজনীতি, বিজ্ঞান, অর্থনীতি প্রতিটি বিষয় সে এমনভাবে পড়ত যেন তার নিজের ভেতরে আত্মস্থ করে নিচ্ছে। মুখস্থ করা তার পছন্দ ছিল না, সে বুঝে পড়ত। কোচিংয়ে তার এক আলাদা পরিচয় তৈরি হতে থাকল। যখনই শিক্ষক কোনো কঠিন প্রশ্ন করতেন, সঞ্জয়ের উত্তর আসত সবার আগে এবং সবথেকে নিখুঁতভাবে। ক্লাসের বাকি ছাত্ররা তাকে অবাক হয়ে দেখত। কেউ তার কাছে নোট চাইত, কেউ তার সাথে কথা বলতে চাইত, কিন্তু সঞ্জয়ের বেশিরভাগ সময় পড়াশোনা আর বিকাশের সাথেই কাটত। বিকাশ এক ভালো বন্ধু ছিল। সে সঞ্জয়কে বুঝত। সে জানত যে সঞ্জয়ের কাঁধে শুধু বইয়ের বোঝা নেই, বরং একটি পুরো পরিবারের স্বপ্ন রয়েছে। তাই সে কখনো সঞ্জয়কে ফালতু কোথাও যাওয়ার কথা বলত না। কিন্তু একদিন বিকাশ সঞ্জয়কে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, কখনো কাবেরীর সাথে কথা বলেছিস? সঞ্জয় নোটবুকে নজর স্থির রেখেই বলল, এখনো পর্যন্ত না। বিকাশ জিজ্ঞেস করল, কেন? কারণ আমি এখানে পড়তে এসেছি, প্রেম প্রীতি করতে আসিনি। বিকাশ জোরে হেসে উঠল, ভাই, কিন্তু তোর চোখ যা বলছে তা তোর কথার থেকে একদম আলাদা। সঞ্জয় কিছু বলল না, কিন্তু বিকাশ ভুল ছিল না। সত্যি এটাই ছিল যে সঞ্জয় কাবেরীকে দেখত। প্রতি ক্লাসে তার নজর একবার ওদিকে অবশ্যই যেত যেখানে কাবেরী বসত। সে কখনো জানালার পাশে বসত, কখনো সামনে বসত। তার কাছে সব সময় একটি ভালো কলম থাকত, আর তার নোটগুলো খুব সুন্দর হতো। সে পড়াশোনায়ও মন দিত, কিন্তু পড়াশোনার প্রতি তার চোখে সেই আগুন ছিল না যা সঞ্জয়ের চোখে ছিল। এই তফাতটা সঞ্জয় খুব ভালো করে বুঝত। সে জানত যে কাবেরীর জীবন একদিকে আর তার জীবন অন্যদিকে। সে নিজেকে বুঝিয়েছিল যে এই দূরত্ব কখনো কমবে না। কিন্তু মনকে কেউ যতই বোঝাক, সে কি আর মানে? সেই মাসে কোচিংয়ে প্রথম মক টেস্ট ছিল। মক টেস্টের ঘোষণা হতেই পুরো কোচিংয়ে এক চাঞ্চল্য শুরু হয়ে গেল। সবাই জানত যে এটা আসল পরীক্ষার প্রস্তুতির মাপকাঠি। সঞ্জয় সেই টেস্টের জন্য নিজেকে পুরোপুরি উজাড় করে দিল। টানা ৩ রাত সে ঠিকমতো ঘুমাল না। তার চোখের নিচে কালি পড়ে গেল, কিন্তু তার নোটবুকের পাতা আরও ভরে গেল। টেস্টের দিন এলো। সঞ্জয় প্রশ্নপত্র দেখল এবং এক দীর্ঘশ্বাস নিল। তারপর লেখা শুরু করল। তার হাত থামল না। যা সে পড়েছিল তা তার মাথায় একদম পরিষ্কার ছিল। যখন ফলাফল বেরোল, তখন পুরো কোচিং অবাক হয়ে গেল। সঞ্জয় টপ করেছিল। শিক্ষকরা তার প্রশংসা করলেন, ছাত্ররা তাকে ঘিরে ধরল, অভিনন্দন আসতে লাগল। সঞ্জয় বিনম্রভাবে সবার ধন্যবাদ দিচ্ছিল। তখনই ভিড়ের মধ্যে থেকে একটি আওয়াজ এলো, অভিনন্দন সঞ্জয়। সঞ্জয় আওয়াজের দিকে তাকাল। সেখানে কাবেরী দাঁড়িয়েছিল। তার মুখে এক অকৃত্রিম হাসি ছিল। সেই হাসি বানানো ছিল না, তাতে এক সততা ছিল। সঞ্জয় এক মুহূর্তের জন্য ভুলে গেল কি বলতে হবে। তার মুখ থেকে বেরিয়ে এলো, ধন্যবাদ কাবেরী। কাবেরী তার চোখের দিকে তাকাল। সেই একই তেজ, সেই গভীরতা, যা সে প্রথম দিন লক্ষ্য করেছিল। দেখতে সঞ্জয় একদম সাধারণ ছিল, না কোনো বিশেষ উচ্চতা, না কোনো বিশেষ চেহারা, কিন্তু তার চোখে এমন এক আলো ছিল যা কাবেরী তার চারপাশের কোনো ছেলের মধ্যে দেখেনি। ভিড় বেশি থাকায় কাবেরী আর কিছু না বলে চলে গেল। কিন্তু সেই দিনের পর কিছু একটা বদলে গেল। পরের সপ্তাহে লাইব্রেরিতে সঞ্জয় পড়ছিল। হঠাৎ তার পাশের একটি চেয়ার টেনে কেউ বসল। সে দেখল কাবেরী। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ, নিশ্চয় বসতে পারো। দুজন কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর কাবেরী জিজ্ঞেস করল, তুমি এত পরিশ্রম কিভাবে করো? আমি দেখেছি তুমি সবথেকে আগে আসো আর সব শেষে যাও। সঞ্জয় বই থেকে নজর তুলে বলল, যখন কোনো জিনিস খুব জরুরি হয় তখন পরিশ্রম নিজে থেকেই হয়ে যায়। কাবেরী বলল, তোমার কাছে কেন জরুরি? সঞ্জয় এক মুহূর্ত ভাবল, তারপর সত্যিটা বলল, আমার মা নিজের পুরনো রূপোর মালা বিক্রি করে আমার কোচিংয়ের ফিস জমা দিয়েছেন। আমার বাবা প্রতিদিন মাটিতে পরিশ্রম করেন যাতে আমি এখানে বসে স্বপ্ন দেখতে পারি। তাদের জন্য এটা জরুরি। কাবেরী চুপ হয়ে গেল। সে এই ধরনের কথা আগে কখনো শোনেনি। তার চারপাশের সব মানুষ ইউপিএসসিকে এক সম্মানের বিষয় মনে করত, কিন্তু সঞ্জয়ের জন্য এটি ছিল জীবন মরণের মতো। সেই দিনের পর দুজনের মধ্যে কথাবার্তা হতে থাকল। প্রথমে কখনো সখনো, তারপর রোজ লাইব্রেরিতে বসে, কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে, মাঝে মাঝে পাশের চায়ের দোকানে আড্ডা দেওয়ার সুবাদে কাবেরী জানতে পারল যে সঞ্জয় শুধু মেধাবীই নয়, সে খুব গভীর চিন্তাভাবনা করা একজন মানুষও। সে বইয়ের জগতের বাইরেও জীবনকে বোঝে। আর সঞ্জয় জানতে পারল যে কাবেরী ততটা দূরে নেই যতটা সে ভেবে রেখেছিল। সেও নিজের মতো করে অনেক কিছুতে জড়িয়ে আছে। কাবেরী একদিন বলল, আমি জানি না কেন আমি ইউপিএসসি দিচ্ছি,
শুধু বাড়িতে এটাই হয়ে আসছে তাই। তাহলে তুমি নিজে কি চাও? সঞ্জয়ের প্রশ্নে কাবেরী থেমে গেল। আমি কখনো ভাবিনি, সঞ্জয় বলল। ভাবো, কারণ যে কাজ মন থেকে হয় না তাতে বেশি দিন কেউ টিকে থাকতে পারে না। কাবেরী তার দিকে তাকালো। তার চোখে প্রথমবার একটা খটকা লাগল। ধীরে ধীরে যা হচ্ছিল তা দুজনেই বুঝতে পারছিল, কিন্তু দুজনে একে কোনো নাম দেয়নি। দুজনের মনেই নতুন কিছু দানা বাড়তে শুরু করেছিল। সঞ্জয় জানত যে এই পথ খুব কঠিন হয়ে যাবে, কিন্তু তার মন তার কথা শুনছিলই না। তারপর একদিন সেই সব ঘটল যা সঞ্জয় চায়নি। সেই সকালে তার ফোনে বিকাশের মেসেজ এলো, ইয়ার বাড়ি থেকে ফোন এসেছে, তোমার বাবার নম্বর। সঞ্জয়ের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ফোন করল। ওপাশে সঞ্জয়ের বোন পল্লবী ছিল। তার গলা কাঁপছিল। দাদা। হ্যাঁ, কি হয়েছে? বাবার পায়ে চোট লেগেছে ক্ষেতের কাজ করতে গিয়ে, হাসপাতালে ভর্তি। সঞ্জয়ের হাত থেকে ফোন প্রায় পড়েই গিয়েছিল। সে সেই রাতেই বাসে উঠে পড়ল। সারা রাত সে চোখ বন্ধ করেনি। জানালার বাইরে অন্ধকার ছিল, আর ভেতরে তার মনেও অন্ধকার। সে ভাবছিল, যদি কিছু হয়ে যায় তো, যদি বাবার কিছু হয়ে যায়। না না, এমন হবে না, সে আর এমনটা ভাববে না। গ্রামে যখন পৌঁছল তখন সকাল হচ্ছিল। হাসপাতালে মহেন্দ্র বিছানায় শুয়েছিলেন। তার মুখ খুব ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু যখন তিনি সঞ্জয়কে দেখলেন তখন তার চোখে একটা উজ্জ্বলতা এলো। বাবা, তুমি এসে গেছ? সঞ্জয় তার পাশে বসে পড়ল এবং তার হাত শক্ত করে ধরল। ডাক্তার পরে জানালেন যে মহেন্দ্রের বিশ্রামের প্রয়োজন। অন্তত 2 মাস ক্ষেতের কাজ করা চলবে না। ওষুধ চলবে, টাকাও বেশি খরচ হবে। সঞ্জয়ের সামনে এক ভয়ানক সত্য এসে দাঁড়াল। ঘরে টাকা ছিল না। মায়ের মালা আগেই বিক্রি হয়ে গিয়েছিল। বাবার ওষুধ, হাসপাতালের বিল, ঘরের খরচ, আর তার ওপর কোচিংয়ের পরের কিস্তির টাকাও দিতে হবে। সঞ্জয় গ্রামেই রয়ে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ বাবার দেখাশোনা করল, ঘর সামলালো। কিন্তু মনে মনে সে জানত যে কোচিংয়ের কিস্তির সময় এগিয়ে আসছে, আর তার কাছে জমা দেওয়ার মতো টাকা নেই। এক সন্ধ্যায় সে ক্ষেতের আলের উপর বসেছিল। সামনে ফাঁকা মাঠ, ফসল নেই, সূর্য ডুবছিল। সঞ্জয় সেই কাগজটা বের করল যা সে নিজের ঘরের দেওয়ালে সেটে রেখেছিল এবং যা সে সবসময় পকেটে রাখত। তাতে লেখা ছিল, বাবার চোখে যে স্বপ্ন আছে তা আমাকে অবশ্যই পূরণ করতে হবে। সেই কাগজটা দেখল আর তার চোখ ভিজে এলো। বাবার স্বপ্ন তো পূরণ করতে হবে, কিন্তু বাবারই যদি কিছু হয়ে যায় তবে? সে প্রথমবার ভেঙে পড়েছিল, কিন্তু কাঁদতে কাঁদতে সে নিজেকে বলল, না, এখন ভেঙে পড়লে চলবে না। 2 সপ্তাহ পর সে দিল্লি ফিরে এলো, কিন্তু যখন কোচিংয়ে গিয়ে কিস্তির টাকার কথা হলো তখন সে ম্যানেজারের কাছে সত্যিটা বলল। তার কাছে টাকা ছিল না। কোচিং সঞ্চালক নরমভাবেই কিন্তু পরিষ্কার ভাষায় বললেন, সঞ্জয় বাবা, আমরা বুঝি, কিন্তু আমরা একটা ব্যবসা চালাই, ফিস ছাড়া আগে চলা সম্ভব নয়। সঞ্জয় মাথা নিচু করে নিল। সে কোচিং থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে কড়া রোদ, দিল্লির দৌড়ঝাঁপ করা পৃথিবী, আর সঞ্জয় সেখানে এমনভাবে দাঁড়িয়ে থাকল যেন সবকিছু তার পায়ের তলা থেকে সরে গেছে। তখনই পিছন থেকে আওয়াজ এলো, সঞ্জয়। সে ঘুরে দেখল কাবেরী দাঁড়িয়ে। সে সব শুনে নিয়েছিল। সঞ্জয় যখন কথা বলছিল তখন সে ভেতরেই ছিল। আমি সব শুনে নিয়েছি। সঞ্জয় লজ্জিত হল। কাবেরী, এটা আমার সমস্যা, আমি সামলে নেব। আর ভালোই তো সামলাবে। সঞ্জয় চুপ থাকল। সঞ্জয়, শোনো, তুমি এখান থেকে পিছিয়ে যেতে পারো না। তোমার পরিশ্রম আমি দেখেছি, তোমার বাবার স্বপ্ন আমি শুনেছি, তোমার মায়ের ত্যাগের কথা আমি জানি। এত কিছু করা একটা মানুষ একটা কিস্তির জন্য থেমে যাবে, এটা হওয়া উচিত নয়। আমি তোমার ফিস ভরে দেব। সঞ্জয় সঙ্গে সঙ্গে না করে দিয়ে বলল, না, এটা হবে না। কেন হবে না? কারণ আমি কারো দয়া নিয়ে বাঁচতে শিখিনি। কাবেরী এক মুহূর্ত তাকে দেখল, তারপর বলল, এটা দয়া নয়, এটা একটা বন্ধুর কর্তব্য। আর যদি তুমি সত্যিই কিছু হতে চাও তবে এখন এই অহংকার ছাড়ো। সঞ্জয়ের চোখ ভরে এলো। এটা অহংকার ছিল না, এটা তার জীবনভর শেখা শিক্ষা যে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু কাবেরীর কথায় একটা সত্য ছিল যা সে অস্বীকার করতে পারছিল না। এইসব কিভাবে হবে? সে জিজ্ঞেস করল। হবে, কাউকেই জানতে হবে না। সঞ্জয় আকাশের দিকে তাকালো। তার মনে বাবার মুখ ছিল, মায়ের চোখ ছিল, পল্লবীর সেই কাঁপানো গলা ছিল। সে কাবেরীর দিকে তাকালো। ঠিক আছে, কিন্তু এটা ধার হিসেবে নিলাম, একদিন মিটিয়ে দেব। কাবেরী হাসল। যখন আইএএস হয়ে যাবে তখন ভেব। সেই দিন কোচিংয়ে ফিরে গিয়ে সঞ্জয় নতুন নোটবুক খুলল। সে ওপরে লিখল, এখন 2টো স্বপ্ন পূরণ করতে হবে, এক বাবার আর এক সেই বিশ্বাসের যা কাবেরী আমার ওপর করেছে। আর সেই দিন থেকে সঞ্জয়ের পরিশ্রম দ্বিগুণ হয়ে গেল। দিল্লিতে শীত এসে গিয়েছিল। কারোলবাগের গলিগুলোতে সকালের দিকে একটা ঠান্ডা কুয়াশা থাকত
যা ধীরে ধীরে কাটত। চায়ের দোকানে ধোঁয়া উঠত আর মানুষ হাত সেঁকতে সেঁকতে দাঁড়িয়ে থাকত। কিন্তু সঞ্জয়ের এই ঠান্ডার কোনো অনুভূতি হতো না। সে নিজের পড়াশোনায় এতটাই ডুবে থাকত যে বাইরের জগৎ তার কাছে শুধু একটা প্রেক্ষাপট মাত্র ছিল। কাবেরী চুপচাপ তার ফিস ভরে দিয়েছিল। কোচিংয়ে কেউ জানত না, এমনকি বিকাশও না। সঞ্জয় বিকাশকে বলেছিল যে বাড়ি থেকে টাকা চলে এসছে, তাই বিকাশ আর বেশি কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু সঞ্জয়ের ভেতরে একটা অস্বস্তি ছিল। সে জানত কাবেরী যা করেছে তা শুধু বন্ধুত্ব ছিল না, সেই ইঙ্গিতে অন্য কিছুও ছিল। আর সে নিজেও জানত যে তার মনে কাবেরীর জন্য যা আছে তা শুধু কৃতজ্ঞতা নয়। কিন্তু সে এটা ভেবে নিজেকে আটকাত যে আগে কিছু হতে হবে, আগে সেই স্বপ্ন পূরণ করতে হবে যা তার বাবার চোখে ছিল। তারপর যা হওয়ার দেখা যাবে। তাই সে পড়তেই থাকল। দিনে কোচিং, সন্ধ্যায় লাইব্রেরি, রাতে ঘরে একা রিভিশন। তার নোটবুকের পাতা ভরে উঠছিল। তার নোটগুলো এত ভালো ছিল যে কোচিংয়ের অন্য ছাত্ররা তা চাইত। শিক্ষকরাও মাঝে মাঝে তাকে উদাহরণ হিসেবে পেশ করতেন। কাবেরী আর সঞ্জয়ের মধ্যে কথা হতো, কিন্তু একটা গণ্ডির মধ্যে। লাইব্রেরিতে সাথে দশা, কখনো কখনো চা খাওয়া, দুজনের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন ছিল। দুজনেই কিছু বলতে চাইত, কিন্তু আপাতত দুজনেই চুপ থাকত। একদিন লাইব্রেরিতে কাবেরী জিজ্ঞেস করল, সঞ্জয়, তোমার কখনো ভয় লাগে না? কিসের ভয়? যে এত কিছু করার পরও যদি না হয় তো? সঞ্জয় বই বন্ধ করল আর কাবেরীর দিকে তাকাল। লাগে, খুব লাগে, কিন্তু ভয়কে মনে রেখে পড়াশোনা হয় না। তাই ভয়কে এক কোণে রেখে দিই আর বাকি জায়গাটা পরিশ্রম দিয়ে পূর্ণ করি। কাবেরী তাকে দেখল। তুমি খুব আলাদা। আলাদা কেন? বাস, আলাদা তো আলাদা। সেই দিন দুজনের মধ্যে যে নীরবতা ছিল তা ভারী ছিল না। তা ছিল এমন এক নীরবতা যাতে অনেক কিছু ভরা ছিল। তারপর এক সকালে কোচিংয়ে এক বড় ঘোষণা হলো। প্রধান শিক্ষক ক্লাসে এসে বললেন, ছাত্ররা, আগামী মাসে আমাদের কোচিংয়ে একটি বিশেষ মক টেস্ট আয়োজন করা হবে। এই টেস্ট সাধারণ টেস্টের থেকে আলাদা হবে। এতে 3টি ধাপ থাকবে: লিখিত পরীক্ষা, প্রবন্ধ আর একটি ছোট সাক্ষাৎকার। আর সবথেকে বিশেষ ব্যাপার হলো, এই টেস্টে প্রথম 3টি স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে। আর এই পুরস্কার দেওয়ার জন্য আমাদের মধ্যে আসবেন দেশের বরিষ্ঠ প্রশাসনিক আধিকারিক শ্রী অনিল গুপ্তাজি, যিনি বর্তমানে স্বরাষ্ট্র সচিব পদে কর্মরত আছেন। পুরো ক্লাসে একটা শোরগোল পড়ে গেল। সঞ্জয় এই নাম আগেই শুনেছিল। বিকাশ বলেছিল যে কাবেরীর বাবার নাম অনিল গুপ্তা এবং তিনি স্বরাষ্ট্র সচিব। সঞ্জয় চুপচাপ একবার কাবেরীর দিকে তাকাল। কাবেরীর নজর নিচে ছিল। তার মুখে এক অদ্ভুত ভাব ফুটে উঠেছিল। পরে যখন সঞ্জয় তাকে জিজ্ঞেস করল, তখন কাবেরী বলল, হ্যাঁ, উনি আমার বাবা। সেই জন্যই আমার একটু অস্বস্তি লাগছে। এখানে সবাই জানে। কখনো কখনো মনে হয় মানুষ আমাকে আমার পরিশ্রমে নয়, বরং আমার বাবার নামে চেনে। সঞ্জয় বলল, তাহলে এই টেস্টে এমন কিছু করো যাতে মানুষ তোমাকে তোমার নিজের পরিশ্রমে চেনে। কাবেরী তার দিকে তাকাল, তারপর হালকা হাসল। সেই দিনের পর সঞ্জয় টেস্টের প্রস্তুতি আরও বাড়িয়ে দিল। সে জানত এই টেস্ট সাধারণ নয়, সাক্ষাৎকারের ধাপও ছিল, যাতে ভেবে চিনতে কথা বলতে হয়, মুখস্থ করে নয়। এটা তার জন্য চ্যালেঞ্জও ছিল, আবার সুযোগও। রাতে সে নিজের ঘরে বসে নিজেকেই প্রশ্ন করত আর নিজেই উত্তর দিত। কখনো কখনো বিকাশ তার ইন্টারভিউ নিত আর জানাত কোথায় উন্নতির প্রয়োজন। টেস্টের দিন এলো। প্রথম ধাপ ছিল লিখিত পরীক্ষা। সঞ্জয় তা শান্ত মনে শেষ করল। দ্বিতীয় ধাপ ছিল প্রবন্ধ। বিষয় ছিল একজন দায়িত্বশীল প্রশাসকের সবথেকে জরুরি গুণ কি। সঞ্জয় লিখল যে একজন দায়িত্বশীল প্রশাসকের সবথেকে জরুরি গুণ হল তিনি সেই সব মানুষের কষ্ট বুঝবেন যাদের জন্য তিনি কাজ করছেন। পুঁথিগত জ্ঞান কাজে লাগে, কিন্তু মাটির জ্ঞান তার থেকেও বেশি জরুরি। তৃতীয় ধাপ ছিল সাক্ষাৎকার। যখন সঞ্জয়ের পালা এলো, তখন সামনে 3 জন বসেছিলেন। মাঝখানে অনিল গুপ্তাও ছিলেন। অনিল গুপ্তা এক প্রভাবশালী ব্যক্তিত্বের মানুষ ছিলেন। তার চোখ ছিল তীক্ষ্ণ আর কথা বলার ধরন ছিল সোজাসাপটা। তিনি সঞ্জয়কে বসার ইশারা করলেন। প্রথম প্রশ্ন ছিল, তোমার কেন মনে হয় যে তুমি একজন ভালো প্রশাসনিক আধিকারিক হতে পারো? সঞ্জয় এক মুহূর্ত থেমে উত্তর দিল, স্যার, এজন্য নয় যে আমি খুব বুদ্ধিমান, এজন্য যে আমি দারিদ্র্য আর মাটির সমস্যাগুলো দেখেছি। আমি দেখেছি একজন সাধারণ কৃষকের জীবন কেমন হয়। আমি দেখেছি একটা অসুস্থতা কিভাবে পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। যে মানুষ এই জিনিসগুলো যাপন করে এসেছে
সে এগুলো বুঝে কাজ করবে। অনিল গুপ্তার চোখ আরও তীক্ষ্ণ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি তোমার ওপর থেকে একটি ভুল আদেশ আসে আর নিজ থেকে মানুষের চাপ থাকে যে এতে ভুল প্রভাব পড়বে, তবে তুমি কি করবে? সঞ্জয় না থেমে বলল, স্যার, আমি প্রথমে সেই আদেশকে আইনের কোষ্ঠী পাথরে যাচাই করব। যদি তা আইনের গণ্ডিতে থাকে তবে তা মানব এবং উচ্চপদস্থ আধিকারিকদের নিজের মতামত লিখিতভাবে জানাব। যদি সেই আদেশ আইনের বিরুদ্ধে হয় তবে আমি তা মানতে অস্বীকার করব, ফলাফল যাই হোক না কেন। ঘরে এক মুহূর্তের নীরবতা নেমে এলো। অনিল গুপ্তা এক দীর্ঘ নজর সঞ্জয়ের উপর ফেললেন। তারপর পরের প্রশ্ন করলেন। সাক্ষাৎকার প্রায় ২০ মিনিট চলল। প্রতিটি প্রশ্নে সঞ্জয় ভেবে চিনতে সত্যি কথা বলল। সে কোনো লোক দেখানো বা বানানো উত্তর দেয়নি। যখন সাক্ষাৎকার শেষ হল তখন অনিল গুপ্তা বললেন, তোমার নাম সঞ্জয় পাণ্ডে? হ্যাঁ স্যার। কোথা থেকে এসেছ? রাজস্থান থেকে স্যার, একটা ছোট গ্রাম হরিপুর থেকে। অনিল গুপ্তা মাথা নাড়লেন। তার মুখে একটা ভাব ছিল যা সঞ্জয় পড়তে পারল না। ফলাফল সেই দিন বিকেলেই আসার কথা ছিল। যখন ফলাফল বেরোল তখন সঞ্জয় আবার প্রথম স্থানে ছিল। পুরস্কার দেওয়ার সময় অনিল গুপ্তা সঞ্জয়ের হাত ধরে বললেন, বাবা, তোমার উত্তর শুনে আমার মনে হল যদি এই দেশে তোমার মতো আধিকারিক তৈরি হয় তবে অনেক কিছু বদলে যেতে পারে। পরিশ্রম জারি রাখো। সঞ্জয়ের মনে সেই সময় এক অদ্ভুত খুশি ছিল। কিন্তু সেই খুশি সেই সন্ধ্যায় বেশি সময় স্থায়ী হল না, কারণ সেই সন্ধ্যায় কাবেরীর মুখ বিষণ্ণ ছিল। সঞ্জয় জিজ্ঞেস করতেই সে বলল, বাবা, দেখেছেন যে আমি তোমার সাথে কথা বলছি? তিনি বাড়ি ফিরে জিজ্ঞেস করেছেন যে এই ছেলেটা কে। আমি বলেছি বন্ধু। তিনি বেশি কিছু বলেননি, কিন্তু তার চোখ সব বলে দিচ্ছিল। সঞ্জয় চুপ থাকল। সঞ্জয়, আমার ভয় লাগছে। কিসের ভয়? যে যদি উনি সব জানতে পারেন তবে উনি মানবেন না। সঞ্জয় কাবেরীর দিকে তাকাল। কাবেরী, এখনো কিছু হয়নি, আর যা হবে তা তখন দেখা যাবে। এখন শুধু এটা ভাবো যে তুমি কি চাও। কাবেরীর চোখ ভিজে এলো। আমি জানি না যে আমি কি চাই। সেই প্রথমবার দুজনের মধ্যে শব্দ ছাড়াই সব বলা হয়ে গেল। কিন্তু পরের কয়েকদিনে যা ঘটল তা সবকিছু নাড়িয়ে দিল। কেউ একজন অনিল গুপ্তাকে সঞ্জয় আর কাবেরীর ব্যাপারে জানিয়েছিল। পুরো কথা নয়, কিন্তু এটুকু অবশ্যই যে কাবেরী আর সঞ্জয়কে প্রায়ই একসাথে দেখা যায়, এবং সঞ্জয় একজন গরিব কৃষকের ছেলে যে দিল্লিতে একা পড়াশোনা করছে। অনিল গুপ্তা সেই রাতে বাড়ি এলেন, তখন তার মুখমণ্ডল বদলে গিয়েছিল। তিনি কাবেরীকে ডাকলেন। এই সঞ্জয়কে? কাবেরী সত্যিটা বলে দিল। অনিল গুপ্তার চোখে প্রথমে বিস্ময় এলো, তারপর এক কঠোরতা। অনিল গুপ্তা সেই সঞ্জয়কেও দেখতে পেলেন, যার তিনি সাক্ষাৎকারে প্রশংসা করেছিলেন এবং যাকে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানিয়েছিলেন। কিন্তু এখন সেই সঞ্জয় তার মেয়ের ঘনিষ্ঠ ছিল এবং তার মনে একটা সন্দেহ দানা বাঁধল। এই ছেলেটি কি জেনে শুনে কাবেরীর কাছে এসেছে? সে কি আগে থেকেই এসব পরিকল্পনা করেছে, যাতে একজন বড় আধিকারিকের মেয়ের মাধ্যমে নিজের জীবন সহজ করতে পারে? সেই রাতে অনিল গুপ্তা কাবেরীকে বললেন, আপাতত ওই ছেলেটি থেকে দূরে থাকো। কাবেরী প্রথমবার তার বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, বাবা, আপনি ভুল ভাবছেন। কিন্তু অনিল গুপ্তা শোনা বন্ধ করে দিয়েছিলেন। ওদিকে সঞ্জয় কিছুই জানত না। সে নিজের ঘরে বসে সেই রাতেও পড়ছিল। তার নোটবুক খোলা ছিল। দেওয়ালে সেই কাগজটা ছিল যাতে লেখা ছিল, বাবার চোখে যে স্বপ্ন আছে তা আমাকে অবশ্যই পূরণ করতে হবে। কিন্তু এখন তার নিচে সঞ্জয় আরও একটি লাইন লিখেছিল, পরিশ্রম মিথ্যে হয় না, একদিন সত্য সবার সামনে আসে। সে কি জানত যে সেই সত্য সামনে আসার আগে এক মস্ত বড় তুফান আসতে চলেছে? শীত এখন চলে যাচ্ছিল, আর দিল্লিতে বসন্তের হালকা হাওয়া বইতে শুরু করেছিল। কিন্তু সঞ্জয়ের জীবনে এই ঋতু অন্যরকম রং নিয়ে আসছিল। বাইরে থেকে সব ঠিক মনে হচ্ছিল, কোচিং চলছিল, পড়াশোনা হচ্ছিল, বিকাশের সাথে চায়ের দোকানে সন্ধ্যা কাটছিল, কিন্তু ভেতর থেকে কিছু একটা ধীরে ধীরে বদলে যাচ্ছিল। কাবেরীকে কয়েকদিন ধরে কম দেখা যাচ্ছিল। আগে সে লাইব্রেরিতে দেখা করত, এখন আসত না। আগে কোচিংয়ের পর মাঝে মাঝে কথা হতো, এখন সে তাড়াতাড়ি বেরিয়ে যেত। সঞ্জয় দু একবার জিজ্ঞেস করার চেষ্টা করল, কিন্তু কাবেরী প্রতিবার শুধু এটুকুই বলল যে সব ঠিক আছে। সঞ্জয় বুঝতে পারছিল যে মনে হয় কিছু ঠিক নেই। বিকাশ একদিন বলল, ইয়ার কিছু হয়েছে কি? কাবেরী তোর সাথে চোখ মেলাচ্ছে না। সঞ্জয় বলল, জানি না ইয়ার। কিন্তু সে জানত। এক সন্ধ্যায় কাবেরী তাকে মেসেজ করল। শুধু এটুকু লিখেছিল, কাল সকালে কোচিংয়ের বাইরে দেখা করো, জরুরি কথা আছে। সঞ্জয় সারা রাত ঘুমাতে পারল না। পরদিন সকালে সে কোচিংয়ের বাইরে দাঁড়িয়েছিল। কাবেরী এলো। তার মুখ ক্লান্ত দেখাচ্ছিল।
যেন সেও সারা রাত ঘুমাতে পারেনি। কি হয়েছে কাবেরী? কাবেরী এদিক ওদিক তাকালো, তারপর ধীরে ধীরে বলল, বাবা সব জেনে গেছেন। সঞ্জয় চুপ থাকল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আর আমি সব সত্যি বলে দিয়েছি। তিনি বলেছেন আমি যেন তোমার থেকে দূরে থাকি। এমন কেন বললেন? কাবেরীর চোখ ভিজে এলো। তিনি ভাবছেন যে তুমি জেনে শুনে আমার কাছে এসেছ। উনার ধারণা যে তুমি ওনার ক্ষমতা আর ওনার নামের সুযোগ নিতে চাও। সঞ্জয়ের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। এক মুহূর্তের জন্য তার মনে হল পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সেই সঞ্জয় যে কখনো কারো কাছে কিছু চায়নি, যে কাবেরীর সাহায্য নিতেও এত দ্বিধা করেছিল, যে নিজের পুরো জীবন নিজের পরিশ্রমের ওপর দান করিয়েছিল, সেই সঞ্জয়ের ওপর এই অপবাদ দেওয়া হচ্ছিল। তার চোখ লাল হয়ে গেল, কিন্তু সেই নিজেকে সামলে নিল। কাবেরী, তুমি তো জানো যে এটা সত্যি নয়। হ্যাঁ, আমি জানি সঞ্জয়। তাহলে তো এটাই যথেষ্ট। না সঞ্জয়, এটা যথেষ্ট নয়। উনি আমার বাবা, আর উনি খুব শক্তিশালী। যদি উনি ঠিক করে নেন তবে... তবে কি? কাবেরী তার চোখের দিকে তাকাল। তবে উনি তোমার জীবন খুব কঠিন করে দিতে পারেন। সঞ্জয় এক দীর্ঘশ্বাস নিল। কাবেরী, আমার জীবন আগে থেকেই কঠিন। তাকে আরও কঠিন করতে হলে কাউকে তার থেকেও বেশি পরিশ্রম করতে হবে। কাবেরী একটু হাসল, কিন্তু তাতে যন্ত্রণা ছিল। সঞ্জয়, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, করো। যদি আমার বাবা সারা জীবনের জন্য মানা করে দেন, যদি কখনো না মানেন, তবে তুমি কি করবে? সঞ্জয় তাকে দেখল। আমি তাই করব যা আমার করার কথা। পড়ব, পরিশ্রম করব, পরীক্ষা দেব। আর যদি আমি কিছু হতে পারি, তবে আরও একবার চেষ্টা করব। যদি তখনও না মানেন, তবে ওনার ইচ্ছে। কিন্তু আমি কখনো এটা মেনে নেব না যে আমি কিছু ভুল করেছি। কাবেরীর চোখ থেকে এক ফোঁটা জল পড়ল। তুমি যাও সঞ্জয়, আজকের ক্লাস কামাই করো না। সঞ্জয় সেখান থেকে গেল, কিন্তু তার পা ভারী ছিল। সেই দিনের পর কয়েকদিনের মধ্যেই তাই হল যা সঞ্জয় ভয় পাচ্ছিল। এক দুপুরে কোচিংয়ের পরিচালক সঞ্জয়কে নিজের ঘরে ডাকলেন। পরিচালকের মুখ অস্বস্তিকর ছিল। তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন। সঞ্জয়, বাবা বসো। সঞ্জয় বসল। বাবা, একটা কথা বলার আছে। আমি যা বলতে চলেছি তা আমার ইচ্ছায় নয়, কিন্তু কিছু চাপ আছে যার সামনে আমি কিছু করতে পারছি না। সঞ্জয় অনুভব করল তার পেটের ভেতরটা কেমন ভারী হয়ে আসছে। উপর থেকে একটা বার্তা এসেছে, তোমাকে এই কোচিংয়ে আর রাখা যাবে না। সঞ্জয় স্থির হয়ে বসে থাকল। কেন? বাবা, কারণ আমি বলতে পারবো না, কিন্তু তুমি বুদ্ধিমান, বুঝে নাও। সঞ্জয় বুঝে গেল। সে উঠল, পরিচালকের সাথে চোখ মেলাল। স্যার, আমি কিছু ভুল করিনি। আমি জানি বাবা, তবে এটা ঠিক নয়। পরিচালক চোখ নিচু করে নিলেন। সঞ্জয় ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে কড়া রোদ, কিন্তু তার ঠান্ডা লাগছিল। সে সোজা নিজের ঘরে গেল, দরজা বন্ধ করল, চেয়ারে বসল। দেওয়ালে সেই কাগজটা ছিল, যাতে লেখা ছিল যে পরিশ্রম মিথ্যে হয় না। সে সেই কাগজটার দিকে তাকালো, আর প্রথমবার তার মনে একটা প্রশ্ন জাগল। সত্যিই কি পরিশ্রম যথেষ্ট, নাকি শক্তি আর ক্ষমতার সামনে পরিশ্রমও নুয়ে পড়ে? সে অনেকক্ষণ বসে থাকল, তারপর ফোন তুলে বাড়িতে ফোন করল। পল্লবী ফোন ধরল। হ্যালো দাদা। পল্লবী, বাড়িতে বাবা কেমন আছেন? ঠিক আছেন, ওষুধ চলছে। আজ ক্ষেত পর্যন্ত গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। সঞ্জয়ের চোখ ভিজে এলো। দাদা, কি হয়েছে? গলা এমন কেন? কিছু না, এমনিই ফোন করেছিলাম। দাদা, মিথ্যে বলো না। সঞ্জয় চুপ থাকল। দাদা, আপনি ওখানে যা করছেন তা বাবা জানেন। তিনি রোজ সকালে উঠে প্রথমে সেই ছবিটা দেখেন যেটা আপনি পাঠিয়েছিলেন, যেখানে আপনি কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, আমার ছেলে একদিন নিশ্চয়ই বড় কিছু হবে। দাদা, এমন কিছু করবেন না যাতে ওনার সেই আশা ভেঙে যায়। সঞ্জয় চোখ বন্ধ করে নিল। ভাঙবে না পল্লবী, কথা দিচ্ছি। ফোন রাখার পর সঞ্জয় উঠল। সে সেই কাগজটা দেওয়াল থেকে নামালো, মন দিয়ে দেখল, তারপর আবার সেটে দিল। সে টেবিলে নোটবুক খুলল। যদি এই কোচিং না হয় তবে অন্য কোচিং, যদি অন্য কোনোটা না হয় তবে নিজেই পড়বে। বই আছে, লাইব্রেরি আছে, বুদ্ধি আছে, আর পরিশ্রম করার শক্তি আছে। কেউ তার থেকে সেটা ছিনিয়ে নিতে পারবে না। সেই রাতে সঞ্জয় টানা কয়েক ঘন্টা পড়াশোনা করল। পরদিন যখন কাবেরী জানতে পারল, তখন সে কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে সঞ্জয়কে ফোন করল। সঞ্জয়, আমাকে ক্ষমা করো। এটা আমার জন্য হয়েছে। কাবেরী, তোমার জন্য হয়নি। এটা অন্য কারোর চিন্তাধারার জন্য হয়েছে। আমি বাবার সাথে কথা বলবো।
না, কেন না? কারণ আমি কারোর দয়ায় পড়তে চাই না। আমি একটা পথ খুঁজে নিয়েছি। কোনটা? এখানে পাশে একটা ছোট লাইব্রেরি আছে। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত বসা যায়। বই আছে, ইন্টারনেট আছে। আমি ওখানে পড়ব, নিজে নিজেই। কাবেরী চুপ থাকল। সঞ্জয়, তুমি জানো তো যে তুমি কিছু ভুল করোনি? হ্যাঁ, আর তাই আমার কারোর কাছে ক্ষমা চাওয়ারও প্রয়োজন নেই। সেই দিনের পর সঞ্জয়ের দিনলিপি বদলে গেল। সে ভোর 4টে উঠত, নিজে রান্না করত, 5টার মধ্যে লাইব্রেরি পৌঁছে যেত, রাত 9টা পর্যন্ত ওখানেই থাকত। তারপর ঘরে এসে আরও 2 ঘন্টা পড়ত। এই সিলসিলা সপ্তাহখানেক চলল। বিকাশ বলল, ইয়ার তুই পাগল হয়ে গেছিস? না, শুধু নিজের কাজ করছি। আজ খাবার ঠিকমতো খেয়েছিস কি না? সঞ্জয় চুপ থাকল। বিকাশ উঠে পাশের দোকান থেকে খাবার নিয়ে এলো। নে, আগে খা। সঞ্জয় তাকে দেখল। ধন্যবাদ লেয়ার। ধন্যবাদ বলিস না, শুধু পরীক্ষায় টপ কর, সেদিন আমি সবথেকে বেশি খুশি হব। সেই দিনগুলোতে আরও একটা ব্যাপার হল। কাবেরী চুপচাপ প্রতি তৃতীয় চতুর্থ দিনে লাইব্রেরির বাইরে আসত। সঞ্জয় জানত, কিন্তু সে কিছু বলত না। সে শুধু নিজের বইয়ের মধ্যে ডুবে থাকত। একদিন কাবেরী ভেতরে এলো এবং সঞ্জয় সামনে বসল। বাবার সাথে কথা হয়েছে। সঞ্জয় ওপরের দিকে তাকাল। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি কখনো মানবেন না। ঠিক আছে। সঞ্জয়, তোমার দুঃখ হলো না? হলো, কিন্তু দুঃখ দিয়ে পরীক্ষা দেওয়া যায় না, পরিশ্রম দিয়ে দেওয়া যায়। কাবেরী তাকে দেখল। সঞ্জয়, আমি একটা কথা বলি? বলো। আমার তোমার উপর গর্ব হয়। সঞ্জয়ের চোখ এক মুহূর্তের জন্য সজল হল, কিন্তু সে চোখ নিচু করে নিল। কাবেরী, শুধু একটা কাজ করো। কি? নিজের পরীক্ষার প্রস্তুতি নাও। নিজের জন্য, আমার জন্য নয়, তোমার বাবার জন্য নয়, শুধু নিজের জন্য। কাবেরী মাথা নাড়ল। সেই দিন দুজনে 1 ঘন্টা একসাথে বসে পড়ল। কিছু বলল না, শুধু পড়তে থাকল, আর সেই নিস্তব্ধতায় এমন এক শক্তি ছিল যা শব্দের থেকে বড় ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যে আর একটি ঘটনা ঘটছিল যা সঞ্জয় জানত না। অনিল গুপ্তার একজন পুরনো বন্ধু ছিলেন, অবসরপ্রাপ্ত জাজ রমেশজি। তিনি প্রায়ই অনিলের বাড়িতে আসতেন। এক সন্ধ্যায় সেখানে এলেন, তখন কাবেরী বাড়িতেই ছিল। কথায় কথায় কাবেরী রমেশজির কাছে সঞ্জয়ের কথা তুলল। সে কোনো কিছু না লুকিয়ে পুরোটা বলল। রমেশজি চুপচাপ শুনতে থাকলেন। তারপর তিনি বললেন, মা, তোমার বাবাকে আমি চিনি। তিনি খারাপ মানুষ নন, শুধু ওনার চিন্তাভাবনা এখন এক জায়গায় আটকে আছে। কখনো কখনো সত্য দেখানোর জন্য সময়ের প্রয়োজন হয়। সময় আসতে দাও। কাবেরী জিজ্ঞেস করল, আর যদি সময় না আসে? রমেশজি হাসলেন। মা, যে মানুষ সত্যের পথে চলে তার জন্য সময় নিজে আসে। সেই রাতে অনিল গুপ্তা আর রমেশজির কথা হল। অনিল সঞ্জয়ের ব্যাপারে নিজের মতামত রাখলেন। রমেশজি শুনলেন আর শুধু এইটুকু বললেন, অনিল, তুমি সেই ছেলেটির সাক্ষাৎকার নিয়েছিলে। সেই সময় তোমার কি মনে হয়েছিল? অনিল চুপ হয়ে গেলেন। সেই উত্তরটাই এখনও সঠিক। ভাবো। রমেশজি চলে গেলেন। অনিল গুপ্তা অনেকক্ষণ বসে থাকলেন। তার মনে কিছু একটা চলছিল, কিন্তু তিনি এখনও মানেননি। তার অহংকার আর তার চিন্তা দুজনেই এখনও তার সিদ্ধান্তের ওপর ভারী ছিল। ওদিকে সঞ্জয় নিজের ঘরে বসে পড়ছিল। পরীক্ষায় আর বেশি মাস বাকি ছিল না। সে জানত এটা শেষ মোড়। এখান থেকে হয় রাস্তা খুলবে, না হয় বন্ধ হবে। সে প্রতি রাতে ঘুমানোর আগে একটা কাজ করত। বাবার একটা ছবি দেখত, যা সে দেওয়ালে লাগিয়েছিল, আর নিজেকে বলতো, বাবা, এখনও থামব না। প্রিলিমিনারি পরীক্ষার দিন এসে গিয়েছিল। সে একদম শান্ত মাথায় পরীক্ষা দিতে গেল। তার পুরো বিশ্বাস ছিল যে প্রিলিমিনারি তো সে পাশ করেই যাবে, কারণ সে প্রচুর পরিশ্রম করেছিল। আর সত্যিই তাই হল, সে প্রিলিমিনারি পাশ করে গেল। কিন্তু তুফান এখনও শেষ হয়নি। এক রাতে সঞ্জয়ের ফোনে এক অজানা নম্বর থেকে ফোন এলো। সে ফোন ধরল। সঞ্জয়। গলাটা চেনা ছিল না। হ্যাঁ, কে? আমি কে সেটা জরুরি নয়। জরুরি এটা যে আমি তোমাকে বলছি, যদি তুমি বুদ্ধিমান হও তবে দিল্লি ছেড়ে দাও। যার চক্করে তুমি পড়েছ তাকে তুমি পাবে না। সঞ্জয়ের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর সে শান্ত গলায় বলল, আমি যা খুঁজছি তা কারোর দেওয়া বা কেড়ে নেওয়ার জিনিস নয়। সেটা আমাকে নিজের পরিশ্রমে নিতে হবে, আর পরিশ্রমে কেউ বাধা দিতে পারবে না। ফোন কেটে গেল। সঞ্জয় ফোন রাখল। হাত দুটো হালকা কাঁপছিল। কিন্তু সে নোটবুক খুলল আর আবার পড়তে বসল। বাইরে রাত গভীর ছিল। দিল্লি কখনো ঘুমায় না, আর সঞ্জয়ও সেই রাতে ঘুমালো না। সে পড়তেই থাকল, কারণ সে জানত পরের অধ্যায় সবথেকে কঠিন হবে, আর সবথেকে জরুরিও। মেইনস পরীক্ষা আসতে এখন মাত্র কয়েক সপ্তাহ বাকি ছিল।
দিল্লিতে গরম শুরু হয়ে গিয়েছিল। করলবাগের গলিগুলোতে দুপুরে নিস্তব্ধতা থাকত, কিন্তু সঞ্জয়ের ঘরে প্রতি মুহূর্তে একটা আওয়াজই হতো, পাতা উল্টানোর। তার নোটবুক এখন পুরোপুরি ভরে গিয়েছিল। সে 3টে নতুন নোটবুক কিনেছিল, আর সেগুলো অর্ধেকের বেশি ভরে গিয়েছিল। তার শরীর ক্লান্ত ছিল, চোখের নিচে কালি পড়েছিল, গাল দুটো একটু বসে গিয়েছিল, কিন্তু চোখে সেই উজ্জ্বলতা এখনও ছিল। সেই উজ্জ্বলতা যা তখন থেকে ছিল যখন সে প্রথমবার তার বাবার চোখে নিজের স্বপ্ন দেখেছিল। বিকাশ একদিন বলল, আর একটু বিশ্রাম নে, পরীক্ষায় মগজ চাই, ক্লান্ত শরীর নয়। সঞ্জয় হেসে বলল, বিকাশ, যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন খুব ঘুমাবো, এখন নয়। বিকাশ মাথা নাড়ল, তুই পাগল, কিন্তু তোর মতো পাগল আমি আগে দেখিনি। সেই দিনগুলোতে কাবেরীর সাথে সঞ্জয়ের কথা কম হতো। দুজনেই বুঝত যে এখন সময় পড়াশোনার। কিন্তু মাঝে মাঝে কাবেরী লাইব্রেরিতে আসত, আর দুজনে ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ একসাথে বসে পড়ত। সেই নিস্তব্ধতায় এক শক্তি ছিল, যা যে কোনো কথার চেয়ে বেশি বলে দিত। এক সন্ধ্যায় কাবেরী বলল, সঞ্জয়, আমার ভয় লাগছে। কিসের ভয়? যে তুমি পরীক্ষা দেবে, কিছু একটা হয়ে যাবে, আর তারপর সব। কাবেরী ভয় পাচ্ছিল যে সঞ্জয় পরীক্ষা দিয়ে বড় কিছু হয়ে গেলে তাকে ভুলে যাবে। সঞ্জয় একটি বই বন্ধ করে বলল, কাবেরী, আমি একজন কৃষকের ছেলে। কৃষক যখন বীজ বোনে তখন ফসল আসা পর্যন্ত সে তা ভুলে যায় না। সে রোজ সেটির দেখাশোনা করে। কাবেরী সব বুঝতে পারল। সঞ্জয় জানালো, শুধু পরীক্ষাটা শেষ হতে দাও, তারপর আমরা আরও একবার চেষ্টা করব। তোমার বাবার সাথে সরাসরি গিয়ে দেখা করব। আর যদি তিনি না করে দেন, তবে দ্বিতীয়বার যাব, তৃতীয়বার যাব, যতক্ষণ না তিনি শুনছেন। কাবেরীর চোখ ভিজে এলো। পরীক্ষার 2 দিন আগে সঞ্জয় বাড়িতে ফোন করল। পল্লবী ফোন ধরল। দাদা, কাল পরীক্ষা না? হ্যাঁ, বাবার সাথে কথা বলবো? মহেন্দ্র ফোনে এলেন। বাবা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আর তুই? আমিও ঠিক আছি। তুই আমার চিন্তা করিস না। সঞ্জয়ের গলা ধরে এলো। বাবা, পরশু পরীক্ষা। জানি বাবা, রোজ দিন গুনছি। সঞ্জয় চুপ থাকল। বাবা, একটা কথা বলি, তুই যখন পরীক্ষা দিতে যাবি তখন তোর মাকে মনে করিস। তিনি যা বিক্রি করেছেন তা তোর জন্যই করেছেন। ওনার দোয়া তোর সাথে আছে, আর আমারও। সঞ্জয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বাবা, আমি আপনাদের হতাশ করব না। আমি জানি বাবা, তুই কখনো করবি না। ফোন রাখার পর সঞ্জয় অনেকক্ষণ চুপ করে বসে থাকল। তারপর চোখ মুছে উঠে শেষবারের মতো নোটগুলো দেখে নিল। পরীক্ষার দিন এলো। সঞ্জয় ভোর 4টে উঠল, স্নান করে পোশাক পরে খাবার খেল। তারপর দেওয়ালে লাগানো বাবার ছবির সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে বলল, বাবা, যাচ্ছি। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেখল অনেক ছাত্রছাত্রী, সমমুখী এক ঢরে অক্ষরতে। কিন্তু সঞ্জয়ের মুখে ছিল এক প্রশান্তি। সেই প্রশান্তি যা তখন আসে যখন মানুষ তার সবটুকু দিয়ে দেয় আর ফলাফল নিজের হাতে থাকে না। প্রশ্নপত্র এলো। সঞ্জয় প্রথম প্রশ্নটা পড়ল, এক দীর্ঘশ্বাস নিল এবং লিখতে শুরু করল। তার কলম থামল না। যা সে পড়েছিল, যা সে বুঝেছিল, আর যা সে অনুভব করেছিল, সব কাগজে ফুটে উঠতে লাগল। তার উত্তরে পুঁথিগত বিদ্যা ছিল ঠিকই, কিন্তু তাতে মাটির স্পর্শও ছিল। সেই বোধ যা কেবল বাস্তব জীবনযাপন করলেই আসে। পরীক্ষা শেষ করে বাইরে আসতেই বিকাশ দাঁড়িয়েছিল। কেমন হলো? ভালো হয়েছে? পাক্কা? হ্যাঁ। বিকাশ তাকে জড়িয়ে ধরল। ইয়ার, তুই জিতবি, আমি জানি। এখন ছিল অপেক্ষার পালা। সেই কয়েক সপ্তাহ সঞ্জয়ের জন্য সবথেকে কঠিন ছিল। পরীক্ষা তো দিয়ে দিয়েছে, কিন্তু ফলাফলের অপেক্ষা এক অন্য ধরনের পরীক্ষা। মনে নানা প্রশ্ন জাগে। এই উত্তরটা কি ঠিক হলো? ওটা কি আরও ভালো হতে পারত? কিছুদিন পর মেন্স পরীক্ষার ফলাফল বেরিয়ে গেল এবং সঞ্জয়কে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো। সঞ্জয়ের মনে একটু আশা জাগল যে ভগবান সাথে থাকলে হয়তো তার সিলেকশন হয়ে যাবে। সবাই খুব খুশি ছিল। 1 মাস পর ইন্টারভিউও হয়ে গেল। এখন সঞ্জয়ের মাথা একদম খালি হয়ে গিয়েছিল। তাই সে নিজেকে ব্যস্ত রাখার জন্য ভোরে হাঁটতে যেত, লাইব্রেরিতে বসত, আর বিকাশের সাথে সময় কাটাত। কাবেরী একদিন জিজ্ঞেস করল, ভয় লাগছে না? লাগছে, কিন্তু যা হয়ে গেছে তা তো বদলাতে পারব না, তাই যা হবে তার অপেক্ষা করছি। এই দিনগুলোতেই এমন এক ঘটনা ঘটল যা সব বদলে দিল। অনিল গুপ্তা সেদিন এক সরকারি সফরে রাজস্থানে গিয়েছিলেন। তার কনভয়কে একটি ছোট গ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছিল। পথে এক জায়গায় কনভয় থামল, কারণ সামনে একটি দুর্ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধ কৃষক রাস্তায় পড়ে গিয়েছিলেন। তার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল। আশেপাশে কেউ ছিল না। কনভয়ের কিছু লোক এগিয়ে যেতে চাইলেও অনিল গুপ্তা গাড়ি থেকে নামলেন। তিনি সেই বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধের পোশাকে মাটি লেগেছিল,
হাতগুলো ছিল খসখসে, পরিশ্রমের ছাপ স্পষ্ট। চোখগুলো দুর্বল হলেও তাতে এক অদ্ভুত আশা ছিল। অনিল গুপ্তা তৎক্ষণাৎ তার ডাক্তারকে ডাকলেন, যিনি কনভয়েই ছিলেন। বৃদ্ধকে কাছের হাসপাতালে পৌঁছে দেওয়া হলো। অনিল নিজে সেখানে থাকলেন। হাসপাতালে বৃদ্ধের ছেলেরা এলো। তারা গরিব ছিল এবং খুদ ঘাবড়ে গিয়েছিল। যখন তারা জানতে পারল যে একজন বড় আধিকারিক তাদের বাবার সাহায্য করেছেন, তারা অনিলের পায়ে পড়ে গেল। অনিল তাদের টেনে তুললেন। এটা আমার কর্তব্য ছিল। সেই সন্ধ্যায় অনিল গুপ্তা যখন হোটেলে বসেছিলেন, তখন তার মনে কিছু একটা হচ্ছিল। সেই বৃদ্ধ কৃষকের হাতের কথা তার মনে পড়ছিল, খসখসে, পরিশ্রমে ভরা হাত। আর হঠাৎ তার মনে সঞ্জয়ের কথা এলো। সঞ্জয় সাক্ষাৎকারে বলেছিল, আমি দারিদ্র্য দেখেছি, আমি দেখেছি একজন সাধারণ কৃষকের জীবন কেমন হয়। অনিল গুপ্তার মনে পড়ল যে সেদিন তিনি সেই উত্তরের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে এমন আধিকারিকরাই দেশ বদলে দিতে পারে। আর আজ তিনি সেই ছেলেটিকেই কোচিং থেকে বের করে দিয়েছিলেন। কেন? কারণ সে তার মেয়ের সাথে কথা বলত। অনিল গুপ্তার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে এলো। সঞ্জয়ের সেই উত্তর, কাবেরীর সেই মুখ যখন সে প্রথমবার বাবাকে বলেছিল যে তিনি ভুল ভাবছেন, রমেশজির সেই কথা, ভাবো সেই সময় তোমার কি মনে হয়েছিল। অনিল গুপ্তা অনেকক্ষণ বসে থাকলেন এবং সেই রাতে প্রথমবার তিনি স্বীকার করলেন যে হয়তো তিনি ভুল ছিলেন। দিল্লি ফিরে তিনি সবার আগে কাবেরীকে ডাকলেন। সঞ্জয়ের সাথে শেষ কবে কথা হয়েছে? কাবেরী অবাক হয়ে তাকালো। কিছুদিন আগে ও পরীক্ষা দিয়ে দিয়েছে। হ্যাঁ। অনিল চুপ থাকলেন। বাবা কি হয়েছে? কিছু না, এমনি। কিন্তু কাবেরী জানত যে কিছু একটা হয়েছে। সেই দিনের পর অনিল গুপ্তা চুপচাপ সঞ্জয়ের ব্যাপারে খোঁজ নিলেন। তিনি তার এক পরিচিতর থেকে সঞ্জয়ের পুরো অতীত জানতে পারলেন। বাবা কৃষক, মা মালা বিক্রি করে ফিস দিয়েছেন, গ্রাম থেকে একা এসেছে, নিজে পরিশ্রম করেছে, মক টেস্টে বারবার টপ করেছে। আর একটা কথা জানতে পারলেন যে যখন সঞ্জয়কে কোচিং থেকে বের করে দেওয়া হয়েছিল, সে কারো কাছে কোনো নালিশ করেনি বা কাউকে দোষ দেয়নি, শুধু লাইব্রেরিতে গিয়ে নিজে পড়তে শুরু করেছিল। অনিল গুপ্তার মনে এক আলোড়ন তৈরি হল। তারপর ফলাফলের দিন এলো। সঞ্জয় সেই সকালে নিজের ঘরে বসেছিল। বিকাশও সেখানেই ছিল। দুজনে ফোনে ফলাফল দেখছিল। ফলাফল আসতে শুরু করল। সঞ্জয়ের আঙুলগুলো কাঁপছিল। সে নিজের রোল নম্বর দিল। স্ক্রিনে ফলাফল এলো। বিকাশ দেখেই এক জোর চিৎকার দিল, ইয়ার, অল ইন্ডিয়া র্যাঙ্ক 18, তুই আইএএস হয়ে গেছিস। সঞ্জয়ের চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। সে চেয়ার থেকে উঠল এবং দেওয়ালে লাগানো বাবার ছবির সামনে গিয়ে দাঁড়াল। সে ছবির দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদল। এই কান্না দুঃখের ছিল না, এই কান্না ছিল সেই সব মুহূর্তের যা সে একা যাপন করেছিল। সেই রাতগুলোর যখন ঘুম আসত না, সেই দিনের যখন তাকে কোচিং থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই সন্ধ্যার যখন পল্লবীর কাঁপানো গলা তাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়েছিল। বিকাশ তাকে জড়িয়ে ধরল, ইয়ার, তুই করে দেখিয়েছিস। সঞ্জয় চোখ মুছে সবার আগে বাড়িতে ফোন করল। পল্লবী ফোন ধরল এবং সঞ্জয় কিছু বলার আগেই সে কেঁদে ফেলল, যেন সে সব আগে থেকেই জানত। দাদা, পল্লবী, বাবাকে ফোন দাও। মহেন্দ্র এলেন। হ্যাঁ বাবা। বাবা, অল ইন্ডিয়া র্যাঙ্ক 18, আইএএস। ফোনে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। তারপর মহেন্দ্রের গলা শোনা গেল। তা কাঁপছিল। বাবা, তুই করেছিস? হ্যাঁ বাবা, আপনার আর মায়ের জন্য করেছি। মহেন্দ্রের ফুপিয়ে কাঁদার শব্দ শোনা গেল। সঞ্জয় চোখ বন্ধ করে নিল। এই সেই মুহূর্ত যার জন্য সে সব কিছু করেছিল। সেই দিন সন্ধ্যায় এক অভাবনীয় ঘটনা ঘটল। সঞ্জয়ের ঘরের বেল বাজল। সে দরজা খুলতেই দেখল সামনে অনিল গুপ্তা দাঁড়িয়ে। সঞ্জয় অবাক হয়ে গেল। এক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা থাকল। অনিল গুপ্তা বললেন, ভেতরে আসতে পারি? সঞ্জয় এক পা পিছিয়ে গিয়ে বলল, জি, আসুন। ঘরটি ছোট ছিল। অনিল চারদিকে তাকালেন। একটি তক্তপোষ, একটি টেবিল, বইয়ের স্তূপ আর দেওয়ালে একজন পুরনো কৃষকের ছবি। সেই ছবি দেখে অনিল থমকে গেলেন। ইনি আমার বাবা। অনিল ছবিটির দিকে তাকালেন। এক সাধারণ কৃষক, রোদে খেতে দাঁড়িয়ে। তারপর তিনি সঞ্জয়ের দিকে তাকালেন। অভিনন্দন, অল ইন্ডিয়া র্যাঙ্ক 18। ধন্যবাদ। এক মুহূর্ত থেমে অনিল বললেন, সঞ্জয়, তোমাকে আমার কিছু বলার আছে। সঞ্জয় চুপ থাকল। আমি তোমার সাথে যা করেছি তা ভুল ছিল। আমি তোমাকে না জেনেই একটা অপবাদ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার মেয়ের মাধ্যমে এগিয়ে যেতে চাও, কিন্তু আমি ভুল ছিলাম। সঞ্জয় কিছুই বলল না। রাজস্থানে একজন বৃদ্ধ কৃষকের সাথে দেখা হলো। ওনার হাত দেখলাম, ওনার ছেলের মুখ দেখলাম, আর আমার তোমার কথা মনে পড়ল।
তোমার সেই কথা মনে পড়ল যা তুমি সাক্ষাৎকারে বলেছিলে। অনিলের গলা ভারী হয়ে এলো। ক্ষমা করে দিও। সঞ্জয় এক দীর্ঘশ্বাস নিল। আপনি আমার বড়, ক্ষমার প্রয়োজন নেই। না, প্রয়োজন আছে, কারণ আমি একজন সৎ মানুষকে ভুল বুঝেছিলাম। এটা আমার ভুল ছিল। ঘরে এক ভারী নীরবতা ছিল। তারপর অনিল বললেন, কাবেরী আমাকে অনেক আগেই বলেছিল যে আমি ভুল ভাবছি। সেদিন আমি শুনিনি, কিন্তু আজ শুনছি। সঞ্জয়ের চোখ ভিজে এলো। সঞ্জয়, আমার মেয়ে তোমাকে বেছে নিয়েছে, আর তুমি নিজের পরিশ্রমে প্রমাণ করে দিয়েছ যে তুমি কে। আমার আর কি চাই? সঞ্জয় ওপরের দিকে তাকালো। অনিল গুপ্তার মুখে এক প্রশান্তি ছিল। যদি তুমি কাবেরীর সাথে নিজের জীবন কাটাতে চাও, তবে আমার সম্মতি আছে। সঞ্জয় কিছু বলতে পারল না, সে শুধু দাঁড়িয়ে থাকল। অনিল তার কাঁধে হাত রাখলেন। একটা কথা মনে রেখো, তুমি যে পথ বেছে নিয়েছিলে তা সহজ ছিল না, কিন্তু তুমি তা ছাড়োনি। এটাই একজন ভালো আধিকারিক আর একজন ভালো মানুষের পরিচয়। সেই দিনটি সঞ্জয়ের জীবনের সবথেকে বড় দিন ছিল। সেই সন্ধ্যায় সে কাবেরীর সাথে দেখা করল। সে আগে থেকেই সব জানত। তার মুখে এমন এক হাসি ছিল যা সঞ্জয় আগে কখনো দেখেনি। বাবা এসেছিলেন? হ্যাঁ। কি বললেন? সঞ্জয় তাকে দেখল। বললেন, ওনার সম্মতি আছে। কাবেরীর চোখ থেকে জল বেরিয়ে এলো। সঞ্জয় ধীরে ধীরে বলল, কাবেরী, তুমি সেদিন আমার ফিস ভরে দিয়েছিলে। বলেছিলে এটা ধার, একদিন মিটিয়ে দিতে। হ্যাঁ, আজ মিটিয়ে দিতে চাই। কিভাবে? পুরো জীবন সাথে থেকে। কাবেরী তার দিকে তাকালো এবং সে হ্যাঁ বলে দিল। কয়েক মাস পরে সেই ছোট গ্রাম হরিপুরে এক বিয়ে হল। মহেন্দ্র নিজের ছেলের সাথে দাঁড়িয়েছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু তার পিঠ ছিল টান টান। তিনি গর্বের সাথে দাঁড়িয়েছিলেন। পল্লবী দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা, আপনি করে দেখিয়েছেন। অনিল গুপ্তা সেই গ্রামে এসেছিলেন। তিনি মহেন্দ্রের সাথে দেখা করে তার পা ছুঁয়ে প্রণাম করলেন। মহেন্দ্র বললেন, ছেলেকে আশীর্বাদ করুন। অনিল সঞ্জয়কে জড়িয়ে ধরলেন। সেই দিন দুটি পরিবার এক হল, এক কৃষকের ঘর আর এক আধিকারিকের ঘর। কিন্তু সেই বিয়েতে দারিদ্র্য বা ঐশ্বর্য কিছুই ছিল না। শুধু ছিল দুজন মানুষ যারা একে অপরকে বুঝেছিল, আর একটি পরিবার যারা নিজেদের ভুল মেনে নিয়েছিল। সঞ্জয় সেই রাতে আকাশের দিকে তাকাল। কোথাও না কোথাও তার মা দেখছেন হয়তো। সে মনে মনে বলল, মা, তোমার মালার ধার শোধ করে দিয়েছি। আর সেই মাটি যা তাকে জন্ম দিয়েছিল, সেদিন সত্যি সত্যি আকাশ ছুঁয়ে নিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সততা ও অধ্যাবসায়ের পথ কখনো সহজ হয় না। পথে তুফান আসে, মানুষ ভুল বোঝে, দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু যে মানুষ নিজের স্বপ্ন থেকে বিচ্যুত হয় না আর সত্যের পথে চলতে থাকে, তার জন্য একদিন না একদিন সাফল্যের দ্বার ঠিকই খুলে যায়। সঞ্জয় এটা প্রমাণ করল যে একটি গ্রামের মাটিতে বড় হওয়া ছেলেও নিজের পরিশ্রমে ইতিহাস লিখতে পারে। বন্ধুরা, যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, যদি সঞ্জয়ের পরিশ্রম আপনাকে কিছু ভাবতে বাধ্য করে, তবে আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নের সফর এখনই সাবস্ক্রাইব করুন। এখানে প্রতি গল্প একটি শিক্ষা নিয়ে আসে, প্রতি চরিত্র একটি পথ দেখায়। লাইক করুন, বেল আইকন টিপুন এবং এই গল্পটি সেই সব মানুষের সাথে শেয়ার করুন যাদের আজ একটু সাহসের প্রয়োজন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখতে ভুলবেন না, আমাদের খুশি হবে। দেখা হচ্ছে পরের গল্পে এক নতুন সফরের সাথে।